নমস্কার, আপনারা শুনছেন সাহিত্যম। আমাদের আজকের পরিবেশনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ চতুর্থ এবং অন্তিম পর্ব। আজকের গল্প পাঠে তনয় ঘোষ এবং মধুরিমা বিশ্বাস। গল্পের সাউন্ড ও মিউজিক এডিটিং অয়ন মোহান্ত। সমগ্র পরিচালনায় আমি অর্চিষ্মান রায়। শুরু হচ্ছে মিসমিদের কবচ অন্তিম পর্ব। আমার মামার বাড়ির পাশে সুরেশ ডাক্তারের বাড়ি। সে আমার সমবয়সী, গ্রামে প্র্যাকটিস করে। মোটামুটি যা রোজগার করে তাতে তার চলে যায়। ওর কাছে ক্ষতস্থান ধুইয়ে ব্যান্ডেজ করিয়ে আবার শ্রীগোপালদের গ্রামেই ফিরলাম। জানকীবাবুর সঙ্গে পথে দেখা। তিনি বোধহয় বেড়াতে বেরিয়েছেন। আজই ফিরলেন? হ্যাঁ, এই ফিরলাম, কাজ মিটে গেল। মনে পড়ল মিসমিদের কবচখানা আমার পকেটেই আছে এখনও। সামনে রাত আসছে আবার। ও জিনিসটা সঙ্গে এনে ভালো করিনি। মামার বাড়ি রেখে আসাই উচিত ছিল বোধহয়। জানকীবাবুর পরামর্শটা একবার নিলে কেমন হয় জিনিসটা দেখিয়ে। কিন্তু ভাবলাম এ জিনিসটা ওর হাতে দিতে গেলে এখন বহু কৈফিয়ত দিতে হবে ওই সঙ্গে। হয়তো তিনি জিনিসটার গুরুত্ব বুঝবেন না। দরকার কী দেখানোর। জানকীবাবুর শ্বশুরবাড়ি শ্রীগোপালের বাড়ির পাশে। ওর বৃদ্ধা শাশুড়ি দেখি বাইরের রোয়াকে বসে মালা জপ করছেন। আমি সেখানে গিয়ে বসলাম। হে এসো দাদা, বসো। ভালো আছেন দিদিমা? হ্যাঁ, আমাদের আবার ভালো মন্দ। তোমরা ভালো থাকলেই আমাদের ভালো। আপনি বুঝি একাই থাকেন? আর কে থাকবে বলো? আছেই বা কে? এক মেয়ে ছিল, মারা গিয়েছে। তবে তো আপনার বড় কষ্ট দিদিমা। কি করব দাদা, অদৃষ্টে দুঃখ থাকলে কেউ কি ঠেকাতে পারে? বুড়ির সামনের গোয়ালের ছিটে বেড়ায় একটা অদ্ভুত জিনিস রয়েছে। জিনিসটা হচ্ছে খুব বড় একটা পাতার টোকা। পাতাগুলো শুকনো তামাক পাতার মতো ঈষৎ লালচে। দিদিমা, ও জিনিসটা কি এখানে তৈরি হয়? ওটা এই দেশে নয় দাদা। কোথায় পেয়েছিলেন ওটা? আমার জামাই এনে দিয়েছিল। আপনার জামাই? জানকীবাবু বুঝি? হ্যাঁ দাদা, ও আসামে চা বাগানে থাকতো কি না, ওই আর এবছর এনেছিল। আসাম? চা বাগান? এই ক্ষুদ্র গ্রামের সঙ্গে সুদূর আসামের যোগ কিভাবে স্থাপিত হতে পারে? এ আমার নিকট একটা মস্ত বড় সমস্যা। জানকীবাবু বুঝি আসামে থাকতেন? হ্যাঁ দাদা, ও অনেকদিন ছিল, এখন আর থাকে না। আমার সে মেয়ে মারা গিয়েছে কি না, তবু জামাই মাঝে মাঝে আসে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বড় ভাব ছিল, এলেই ওখানে বসে গল্প, চা খাওয়া। বুড়ো খুন হয়েছে শুনে জামাইয়ের কি দুঃখ। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কদিন পর এলেন উনি? 3-4 দিন পরে দাদা। আপনার মেয়ে মারা গিয়েছেন কতদিন হলো দিদিমা? তা বছর 3 হলো, এই শ্রাবণে। মেয়ে মারা যাওয়ার পর উনি যেমন আসছিলেন তেমনই আসতেন, না মধ্যে কিছুদিন আসা বন্ধ ছিল? বছর 2 আর আসেনি। মন তো খারাপ হয়, বুঝতেই পারো দাদা। তারপর এলো একবার শীতকালে, এখানে রইলো মাসখানেক। বেশ মন লেগে গেল, সেই থেকে প্রায় আসে। আমি বৃদ্ধার কাছ থেকে বিদায় নিলাম। সেদিন আর কোথাও বেরোলাম না। পরদিন সকালে উঠে স্থির করলাম একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করা দরকার, বিশেষ আবশ্যক। পথেই জানকীবাবুর সঙ্গে দেখা। এই যে বেড়াচ্ছেন বুঝি? চলুন ঘুরে আসা যাক একটু, আপত্তি আছে? হ্যাঁ, চলুন না যাই। আচ্ছা জানকীবাবু, আপনি মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন? হ্যাঁ, খানিকটা করিও বটে, খানিকটা নাও বটে। কেন বলুন তো? আমার নিজেরও তো একেবারেই বিশ্বাস নেই, তাই বলছি। আপনি তো অনেক দেশ ঘুরেছেন, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি। হঠাৎ জানকীবাবু আমার চোখের সামনে এমন একটা কাণ্ড করলেন যাতে আমি স্তম্ভিত ও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণের জন্য। কাণ্ডটা এমন কিছুই নয়, খুবই সাধারণ। দাঁড়ান, একটা দাঁতন ভেঙে নি সকালবেলাটা। তারপর তিনি আমার সামনে পথের ধারে একটা শেওড়া ডাল ঘুরিয়ে
ভেঙে নিলেন দাঁতন কাঠির জন্যে। আমার ভাবান্তর অতি অল্পক্ষণের জন্য। পরক্ষণেই আমি সামলে নিয়ে তাঁর সঙ্গে সহজভাবে কথাবার্তা বলতে শুরু করলাম। ঘণ্টাখানেক পরে ঘুরে এসে আমি ভাঙা শ্যাওড়া ডালটা ভালো করে লক্ষ্য করে দেখি সঙ্গে সেদিনকার সেই দাঁতন কাঠির শুকনো গোড়াটা এনেছিলাম, যে বিশেষ ভঙ্গিতে আগের গাছটা ভাঙা হয়েছে, এটাও অবিকল তেমনি ভঙ্গিতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা, কোনো তফাৎ নেই। আমার মাথার মধ্যে ঝিমঝিম করছিল। আসাম, দাঁতন কাঠি দুটো অতি সাধারণ অথচ অত্যন্ত অদ্ভুত সূত্র। জানকীবাবুর এখানে গত 1 বছর ধরে ঘন ঘন আসা যাওয়া, পত্নী বিয়োগ সত্ত্বেও শ্বশুরবাড়ি আসার তাগিদ, গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বন্ধুত্ব। মিস্টার সোম একবার আমায় বলেছিলেন, অপরাধী বলে যাকে সন্দেহ করবে তখন তার পদমর্যাদা বা বাইরের ভদ্রতা, এমনকি সম্বন্ধ সম্পর্কের ঘনিষ্ঠতা ইত্যাদিকে আদৌ আমল দেবে না। জানকীবাবুর সম্বন্ধে আমার গুরুতর সন্দেহ জাগলো মনে। একটা সূত্র এবার অনুসন্ধান করা দরকার, অত্যন্ত দরকারি একটা সূত্র। সকালে উঠে গিয়ে দারোগার সঙ্গে দেখা করলাম থানায়। কি কোনো সন্ধান করা গেল? করে ফেলেছি প্রায়। এখন যে খাতার পাতাখানা আপনার কাছে আছে সেইখানে একবার দরকার। ব্যাপার কি শুনি? এখন কিছু বলছি নে, হাতের লেখা মেলানোর ব্যাপার আছে একটা। কীরকম? গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখত যে কজন, তাদের সবার হাতের লেখা জানি, কেবল একটা হাতের লেখার ছিল অভাব, তাই না? সে তো আমিই আপনাকে বলি। এখন সেই লোক কে হতে পারে তার একটা আন্দাজ করে ফেলেছি। তার হাতের লেখার সঙ্গে এখন সেই পাতার লেখাটা মিলিয়ে দেখতে হবে। লোকটার বর্তমান হাতের লেখা পাওয়ার সুবিধে হবে? জোগাড় করতে চেষ্টা করছি। যদি মেলে আমি সন্দেহক্রমে তাকে পুলিশে ধরিয়ে দেব। আমায় বলবেন, আমি গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসবো। ওয়ারেন্ট বের করিয়ে নিতে যা দেরি, বাকিটুকু কিন্তু আপনাদের হাতে। সে ভাববেন না, যদি আপনার সংগৃহীত প্রমাণের জোর থাকে তবে বাকি সব আমি করে নেব। এই কাজ করছি আজ 17 বছর। আমি গ্রামে ফিরে একদিনও চুপ করে বসে রইলাম না। এসব ব্যাপারে দেরি করতে নেই, করলেই ঠকতে হয়। জানকীবাবুর শাশুড়ির সঙ্গে দেখা করলাম। জামাই মাছ ধরতে গিয়েছেন কোথাকার পুকুরে, আর মাত্র 2-3 দিন এখানে আছেন। এই 2 দিনের মধ্যেই সব বন্দোবস্ত করে ফেলতে হবে। দিদিমা, জানকীবাবু আপনাকে কিছু কিছু টাকা পাঠান শুনেছি। না দাদা, ও কথা কার কাছে শুনেছ? জামাই তেমন লোকই নয়। পাঠান না? আর উল্টে নেয়, ছাড়া দেয় না। মেয়ে থাকতে তবু যে দিত, এখন একেবারে উপর হাতটি করে না কোনো দিন। যাক, চিঠিপত্র দিয়ে খোঁজ খবর নেন তো, তাহলে হলো। তাও কখনো কখনো বছরে একবার বিজয়ের প্রণাম জানিয়ে একখানা লেখে। খাম না পোস্ট কার্ড? হ্যাঁ, খাম না, রেজিস্টারি চিঠি। তুমিও যেমন দাদা, মেয়ে বেঁচে না থাকলেই জামাই পর হয়ে যায়। তার উপর কি কোনো দাবি থাকে দাদা? 2 লাইন লিখেই সেরে দেয়। কই দেখি, আছে নাকি চিঠি? এই চালের বাতায় গোজা আছে, দেখো না। খুঁজে খুঁজে নাম দেখে একখানা পুরনো পোস্ট কার্ড চালের বাতা থেকে বের করে বৃদ্ধাকে পড়ে শোনালাম। ওই চিঠি দাদা। আরও 2-1টা কথা বলে চিঠিখানা নিয়ে চলে এলাম সঙ্গে করে। জানকীবাবু যদি কথা এখন শুনতেও পান যে তাঁর লেখা চিঠি সঙ্গে করে নিয়ে এসেছি, তাতেও আমার কোনো ক্ষতির কারণ নেই। থানায় দারোগার সামনে বসে হাতের লেখা দুটো মেলানো হলো। অদ্ভুত ধরনের মিল। 2-1টা অক্ষর লেখার বিশেষ ভঙ্গিটা উভয় হাতের লেখাতেই একই রকম। তবুও একজন হাতের লেখা বিশেষজ্ঞের মত নেওয়া দরকার নয় কি? সে তো কোর্টে প্রমাণের সময়, এখন ওসব দরকার নেই। আপনি সন্দেহক্রমে চালান দিন। আমায় অন্য কারণগুলো সব বলুন। একে একে সব বলবো, তার আগে একবার কলকাতায় যাওয়া দরকার। মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম কলকাতায়। সব বললাম তাকে খুলে। একটা কথা বলি, তোমাদের সাক্ষী সাবুত প্রমাণ সূত্রাদির চেয়েও একটা বড় জিনিস আছে। এটা সূত্র ধরে অপরাধী বের করতে বড় সাহায্য করে। অন্তত আমায় তো অনেকবার যথেষ্ট সাহায্য করেছে। সেটা হলো অঙ্কশাস্ত্র।
অঙ্ক, চান্সের আঁক কষে বোঝা যায় যে একজন লোক যে আসামে থাকে বলবে, অথচ দাঁতন করবে, অথচ তার হাতের লেখার সঙ্গে যাকে সন্দেহ করা হচ্ছে তার হাতের লেখার হুবহু মিল থাকবে, এ ধরনের ব্যাপার হয়তো ৩,০০০-এর মধ্যে একটা ঘটে। এক্ষেত্রে যে সেরকম ঘটেছে এমন মনে করবার কোনো কারণ নেই। সুতরাং ধরে নিতে হবে ও সেই লোকই। সেদিন কলকাতা থেকে চলে এলাম। আসবার সময় একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করি। আপনি লোক পাঠালেই আমি সব ব্যবস্থা করব। ওয়ারেন্ট বার হয়েছে? এখনো হস্তগত হয়নি, আজকাল পেয়ে যাব। গ্রামে ফিরে ২-৩ দিন চুপচাপ বসে রইলাম শ্রীগোপালের বাড়িতে। খবর নিয়ে জানলাম জানকীবাবু ২-১ দিনের মধ্যেই এখান থেকে চলে যাবেন। থানার দারোগার কাছে চিঠি দিয়ে আসতে বলে দিলাম। পকেটে মিশমিদের কবচখানা রেখে আমি জানকীবাবুর সন্ধানে ফিরতে থাকি এবং একটু পরে পেয়েও যাই। জানকীবাবুকে কৌশল করে নির্জনে গায়ের মাঠের দিকে নিয়ে গেলাম। আজ একবার শেষ পরীক্ষা করে দেখতে হবে, হয় এসপার নয় ওসপার। আপনার কাজ কতদূর এগোলো? ১ পাও না। আপনি কি বলেন? আমি তো ভাবছি ননির সম্বন্ধে থানায় গিয়ে বলবো। সন্দেহের কারণ পেয়েছেন? না পেরে কি আর বলছি। আচ্ছা জানকীবাবু, আপনি বুঝি আসামে ছিলেন? কে বললে? আমি শুনলাম যেন সেদিনকার মুখে। না, আমি কখনো আসামে ছিলাম না। যিনি বলেছেন তিনি জানেন না। আমার মনে ভীষণ সন্দেহ হলো। জানকীবাবু একথা বলতে চান কেন? তবে কি তিনি মিশমিদের কবচ হারানো এবং বিশেষ করে সেখানা যদি আমার হাতে পড়ে বা পুলিশের কোনো সুযোগ্য ডিটেকটিভের হাতে পড়ে তবে তার গুরুত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবহিত? মানে অন্য কেউ বলেনি? আপনার দেওয়া একটা পাতার টোকা সেদিন আপনার শ্বশুরবাড়িতে দেখে ভাবলাম এ টোকা আসাম সদিয়া অঞ্চল ছাড়া কোথাও পাওয়া যায় না। মিশমিদের দেশে অমন টোকার ব্যবহার আছে। আপনার ভুল ধারণা। দেখুন দেখি এই জিনিসটা কি চেনেন? যে রাত্রে গাঙ্গুলি মশাই খুন হন সে রাত্রে তাঁর বাড়ির পেছনে এটা কুড়িয়ে পাই। আসামে মিশমি জাতের মধ্যে এই ধরনের কাঠের কবচ পাওয়া যায় কি না তাই। আমার খবরের সঙ্গে সঙ্গে জানকীবাবুর মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু অত্যন্ত অল্পকালের জন্য। পর মুহূর্তেই ভীষণ ক্রোধে তার নাক ফুলে উঠল, চোখ বড় বড় হলো। হঠাৎ আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার ঘাড়ে লাফিয়ে পড়লেন বাঘের মতো এবং সঙ্গে সঙ্গে কবচ শুদ্ধ হাতখানা চেপে ধরে জিনিসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তাতে ব্যর্থ হয়ে তিনি দুহাতেই আমার গলা চেপে ধরলেন পাগলের মতো। আমি এর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, বরং জানকীবাবুই আমার জুজুৎসুর ২.৫ পেঁচির ছুটের জন্য তৈরি ছিলেন না। তিনি হাতের মাপের অন্তত ৩ হাত দূর ছিটকে পড়ে হাঁপাতে লাগলেন। এ লাইনে যখন নেমেছেন তখন অন্তত ২-১টা প্যাঁচ জেনে রাখা আপনার নিতান্ত দরকার ছিল জানকীবাবু। কবচ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না, কবচ আপনাকে ছেড়ে দিয়েছে। এখন এটা আমার হাতে, এখন ভাগ্যদেবী আমায় দয়া করবেন। কি বলছেন আপনি? এ কথার জবাব দেবেন অন্য জায়গায়। দাঁড়ান একটু এখানে। দয়া করে একটু এগিয়ে আসুন জানকীবাবু। খুনের অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করলাম। এই লাগাও। কনস্টেবলরা এগিয়ে গিয়ে জানকীবাবুর হাতে হাতকড়ি লাগালো। আপনি এখন যা কিছু বলবেন আপনার বিরুদ্ধে তা প্রয়োগ করা হবে, বুঝে সুঝে কথা বলবেন। জানকীবাবুর বিরুদ্ধে পুলিশ আরও অনেক প্রমাণ সংগ্রহ করে। গাঙ্গুলি মশাই খুন হওয়ার ৫ দিনের মধ্যে তিনি জেলার লোন অফিস ব্যাংকে ৯৫০ টাকা জমা রেখেছেন। পুলিশের থানা তল্লাশিতে তার কাগজ বার হয়ে পড়ল। তারপর বিচারে জানকীবাবুর যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়। একটা বিষয় আমার আগ্রহ ছিল জানবার, জানকীবাবুর সঙ্গে আমি জেলের মধ্যে দেখা করলাম, তখন তার প্রতি দণ্ডাদেশ হয়ে গিয়েছে। আমাকে দেখে জানকীবাবু ভ্রু কুঞ্চিত করলেন। কেমন আছেন জানকীবাবু? ধন্যবাদ, কোনো কথা জিজ্ঞেস করতে হবে না আপনাকে। একটু বেশি রাগ করেছেন বলে মনে হচ্ছে, কিন্তু আমায় কর্তব্য পালন করতে হয়েছে, তা বুঝতেই পারছেন। থাক, অজাই হবে। দেখুন জানকীবাবু, মনের অগোচর পাপ নেই। আপনি খুব ভালোভাবেই জানেন আপনি কতদূর হীন কাজ করেছেন। একজন অসহায় সরল বৃদ্ধ ব্রাহ্মণ
যিনি আপনাকে গায়ের জামাই জেনে আপনার প্রতি আত্মীয়ের মতো, এমনকি আপনার শ্বশুরের মতো ব্যবহার করতেন, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে তাঁর টাকা কড়ির হিসেব আপনাকে দিয়ে লেখাতেন, তাকে আপনি খুন করেছেন। পরকালের জবাবদিহি দিতে হবে তখন কি করবেন ভাবলেন না একবার? মশাই, আপনাকে পাদ্রী সাহেবের মতো লেকচার দিতে হবে না। আপনি যদি এখনই এখান থেকে না যান, আমি ওয়ার্ডারকে ডেকে আপনাকে তাড়িয়ে দেবো। বিরক্ত করবেন না। লোকটা সত্যিই অত্যন্ত কঠোর প্রকৃতির। নররক্তে হাত কলুষিত করেছে, অথচ এখন মনে অনুতাপের অঙ্কুর পর্যন্ত জাগেনি ওর। আপনি সংসারে একা, ছেলেপুলে নেই, স্ত্রী নেই, তাঁরা স্বর্গে গিয়েছেন, কিন্তু আপনার এই কাজ স্বর্গ থেকে কি তাঁরা দেখবেন না আপনি ভেবেছেন? তাদের কাছে মুখ দেখাবেন কি করে? জানকীবাবু চুপ করে রইলেন এবার। আমি ভাবলাম ওষুধ ধরেছে। ভেবে দেখুন জানকীবাবু, আপনার কাছে কত পবিত্র স্মৃতির আধার হওয়া উচিত যে গ্রাম, সেই গ্রামে বসে আপনি নরহত্যা করেছেন। এ যে কত পাপের কাজ, তা যদি আজও বোঝেন, তবু অনুতাপের আগুনে হৃদয় শুদ্ধ হয়ে যেতে পারে। অনুতাপে মানুষকে নিষ্পাপ করে। মহাপুরুষেরা বলেছেন, আপনি বিশ্বাস করুন বা নাই করুন, মহাপুরুষদের বাণী তা বলে মিথ্যে হয়ে যাবে না। মশাই, আপনি কি কাজ করেন? এই কি আপনার পেশা? খারাপ পেশা নয়, তা স্বীকার করবেন বোধ হয়। খারাপ আর কি? দোষীকে প্রায়শ্চিত্ত করবার সুবিধে করে দিই, যাতে তার পরকালে ভালো হয়। আচ্ছা, এ আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? নিশ্চয়ই করি। তবে শুনুন বলি, বসুন। বেশ কথা, বলুন। আমার দ্বারাই এ কাজ হয়েছে। অর্থাৎ গাঙ্গুলি মশাইকে আপনি? ও কথা আর বলবেন না। বেশ, কেন করলেন? সে অনেক কথা। আমার উপায় ছিল না। কেন? আমি ব্যবসা করতুম, শুনেছেন তো? ব্যবসা ফেল পড়ে কপরডক শূন্য হয়ে পড়েছিলাম। চারিদিকে ডেনা, লোভ সামলাতে পারলাম না। আপনার সান্ত্বনা আপনার কাছে, কিন্তু এটা লাকসই কৈফিয়ত হলো না। আমি তা জানি, দুর্বল মন আমাদের, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে বড় ইচ্ছে হয়। স্বচ্ছন্দে বলুন। আপনি ওই কবচখানা পেয়েছিলেন যেদিন, সেদিন আপনি বুঝতে পেরেছিলেন ওখানা কি? না। কবে পারলেন? আমার শিক্ষাগুরু মিস্টার সোমের কাছে কবজের বিষয় সব জেনেছিলাম। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনি কেন আবার এ গ্রামে এসেছিলেন খুনের পরে? আপনি নিশ্চয়ই তা বুঝেছেন। আন্দাজ করেছি। কবচখানা হারিয়ে গিয়েছিল খুনের রাত্রে, সেখানে খুঁজতে এসেছিলেন। ঠিক তাই। সেদিন গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে অন্ধকারে ওটা খুঁজছিলেন কেন, দিন মানে না খুঁজে? দিনেই খুঁজতে শুরু করেছিলাম, রাত হয়ে পড়ল। ওইখানেই যে হারিয়েছিলেন তা জানলেন কি করে? ওটা সম্পূর্ণ আন্দাজি ব্যাপার। কোনো জায়গায় যখন খুঁজে পেলাম না, তখন মনে পড়লো ওই জঙ্গলেই দাঁতন ভেঙেছিলাম, তখন পকেট থেকে পড়ে যেতে পারে, তাই। আমি ওর মুখে একটা ভয়ের চিহ্ন পরিস্ফুট হতে দেখলাম। সব কথা খুলে বলুন, আমি এখনো আপনার সব কথা শুনিনি, তবে আপনার মুখ দেখে তা বুঝতে পারছি। জানকীবাবু ফিস ফিস করে কথা বলতে লাগলেন, যেন তাঁর গোপনীয় কথা শুনবার জন্য জেলের সেই ক্ষুদ্র কামরার মধ্যে কেউ লুকিয়ে ওত পেতে বসে রয়েছে। তার এ ভাব পরিবর্তনে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। ওখানা এখন কোথায়? এক্সিবিট হিসাবে কোর্টেই জমা আছে। তারপর কে নিয়ে নেবে? আপনার সম্পত্তি আপনার ওয়ারিশান কোর্টে দরখাস্ত করলে। না না, আমিও চাই নে। আমার ওয়ারিশান কেউ নেই, ও আমি চাই নে। ওই সর্বনেশে কবজই আমাকে অবস্থায় এনেছে। আপনি জানেন না ও কি? এ পর্যন্ত বলে তিনি চুপ করে গেলেন, যেন অনেকখানি বেশি বলে ফেলেছেন। যা বলবার ইচ্ছা ছিল তার চেয়েও বেশি। আর তিনি কিছু বলতে চান না বা ইচ্ছা করেন না। আপনি যদি না নিতে চান, আমি কাছে রাখতে পারি। আপনি সাহস করেন? এর মধ্যে সাহস করবার কি আছে? আমায় দেবেন? আপনি আমায় পুলিশে ধরিয়ে দিয়েছেন, আপনি আমার শত্রু। তবুও এখন ভেবে দেখছি, আমার পাপের প্রায়শ্চিত্তের ব্যবস্থা করে দিয়েছেন আপনি। আপনার ওপর আমার রাগ নেই। আমি আপনাকে বন্ধুর মতো পরামর্শ দিচ্ছি, কবজ আপনি কাছে রাখতে যাবেন না। কেন? সে অনেক কথা, সংক্ষেপে বললাম, ও জিনিসটা দূরে রেখে চলবেন। আমি যে জন্য
আর জানকীবাবুর কাছে এসেছিলাম সে উদ্দেশ্য সফল হতে চলেছে। আমি এসেছিলাম আজ ওর মুখে কবজের ইতিহাস কিছু শুনবো বলে। আমার ওভাবে কথা পারবার মূলে এই একটা উদ্দেশ্য ছিল। অনুনয়ের সুরে কোনো কথা বলে জানকীবাবুর কাছে কাজ আদায় করা যাবে না, এ আমি আগেই বুঝেছিলাম। আমার কোনো কুসংস্কার নেই জানবেন। কুসংস্কার কাকে বলে আপনি? আপনার মতো ওইসব মন্ত্র তন্ত্র কবজে বিশ্বাস ওর নাম যদি কুসংস্কার না হয়, তবে কুসংস্কার আর কাকে বলবো? আপনি হয়তো ভালো ডিটেকটিভ হতে পারেন, কিন্তু দুনিয়ার সব জিনিসই তা বলে আপনি জানবেন? আমার শিক্ষাগুরু একজন আছেন, তার বাড়িতে ওরকম একখানা কবজ আছে। কে তিনি? মিস্টার সোম, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। যিনি হন, আমার তো জানবার দরকার নেই। একটা কথা আপনাকে বলি, যদি আপনি তার মঙ্গলাকাঙ্ক্ষী হন, তবে অবিলম্বে তাকে বলবেন সেখানে গঙ্গার জলে ভাসিয়ে দিতে। কতদিন থেকে তার সঙ্গে সেখানে আছে জানেন? তা জানি নে, তবে খুব অল্প দিনও নয়, 2-3 বছর হবে। আর আমার সঙ্গে কবজ আছে 7 বছর। কিন্তু যাক, বলেই জানকীবাবু চুপ করলেন, আর যেন তিনি মুখই খুলবেন না এমন ভাব দেখালেন। বলুন, কি বলতে চাইছিলেন? অন্য কিছু নয়, ও কবজখানা আপনি আপনার গুরুকে টান মেরে ভাসিয়ে দিতে বলবেন, আর এখানেও আপনি কাছে রাখবেন না। আমি তো বলেছি আমার কোনো কুসংস্কার নেই। অভিজ্ঞতা দ্বারা যা জেনেছি তাকে কুসংস্কার বলে মানতে রাজি নই। বেশি তর্ক আপনার সঙ্গে করব না। আপনি থাকুন কি উচ্ছনে যান, তাতে আমার কি? এই যে খানিক আগে বলেছিলেন আমার ওপর আপনার কোনো রাগ নেই। ছিল না, কিন্তু আপনার নির্বুদ্ধিতা আর দেমাগ দেখে রাগ হয়ে পড়েছে। দেমাগ দেখলেন কোথায়? আপনি তো কোনো কারণ দেখাননি, শুধুই বলে যাচ্ছেন কবজ ফেলে দাও। আজকাল কোনো দেশে এসব মন্ত্রে তন্ত্রে বিশ্বাস করে ভেবেছেন? একখানা কাঠের পাত মানুষের অনিষ্ট করতে পারে বলে আপনিও বিশ্বাস করেন? আমিও আগে ঠিক এই কথাই ভাবতাম, কিন্তু এখন আমি বুঝেছি এমন সময় যে যখন আর কোনো চারা নেই। জিনিসটা কি খুলে বলুন না দয়া করে। শুনবেন তবে? ওই কবজই আমার এই সর্বনাশের কারণ। আমি বুঝেছিলাম এ সম্বন্ধে কি একটা কথা জানকীবাবু আমার কাছে চেপে যাচ্ছিলেন। আগে একবার বলতে গিয়েও বলেননি, হঠাৎ ঘুম খেয়ে চুপ করে গিয়ে অন্য কথা পেরেছিলেন। তা বটে, একদিক থেকে দেখতে গেলে ওই কবজখানাই তো আপনার বর্তমান অবস্থার জন্য দায়ী। আপনি কি বুঝেছেন বলুন তো? কিভাবে দায়ী? মানে ওখানা না হারিয়ে গেলে তো আপনি আজ ধরা পড়তেন না, যদি ওখানা পকেট থেকে না পড়ে যেত। কিছুই বোঝেননি। এছাড়া আর কি বোঝবার আছে? আজ যে আমি একজন খুনি, তাও জানবেন এই সর্বনেশে কবচের জন্যে। কবচ যদি আমার কাছে না থাকতো, তবে আজ আমি একজন মার্চেন্ট হতে পারতাম। ব্যবসায় লোকসান দিয়েছিলাম, কিন্তু ব্যবসা করতে গেলে লাভ লোকসান কার না হয়। আমার বুকে সাহস ছিল, লোকসান আমি লাভে দাঁড় করাতে পারতাম, কিন্তু ওই কবচ তা আমায় করতে যায়নি। ওই কবচ আমার ইহকাল পরকাল নষ্ট করেছে। জানকীবাবুর মুখের দিকে চেয়ে বুঝলাম গল্প বলবার আসন্ন নেশায় তিনি উত্তেজিত হয়ে উঠেছেন। চুপ করে জিজ্ঞাসু দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে রইলাম। আজ প্রায় 25 বছর আমি সদিয়া অঞ্চলে ব্যবসা করছি। পরশুরামপুর তীর্থের নাম শুনেছেন? খুব। ঘন জঙ্গলের পাশে ওই তীর্থটা পড়ে। সেখান থেকে আরও 70 মাইল দূরে ভীষণ দুর্গম বনের মধ্যে আমি জঙ্গল ইজারা নিয়ে পাটের ব্যবসা শুরু করি। ওখানে দফলা, মিড়ি, মিশমি এইসব নামের পার্বত্য জাতির বাস। একদিন একটা বনের মধ্যে কুলিদের নিয়ে ঢুকেছি। জায়গাটার একদিকে ঝর্ণা, একদিকে উঁচু পাহাড়, তার গায়ে ঘন বাঁশবন। ওদিকে প্রায় সব পাহাড়েই বাঁশবন অত্যন্ত বেশি। কখনো গিয়েছি ওদিকে না, তবে খাসিয়া পাহাড়ে এমন বাঁশবন দেখেছি শিলং যাওয়ার পথে। সেই বাঁশবনে ঢুকে দেখলাম একটা বড় শাল গাছের নিচে আমাদের দেশের বৃষকাষ্ঠের মতো কাঠে খোদাই করা এক বিকট মূর্তি, মিশমিদের দেবতা। কুলিরা বলল, বাবু, এ মিশমিদের অপদেবতা, ওদিকে যাবেন না। আমার ক্যামেরা ছিল, মূর্তির ছবি তোলার শখ হলো, কিন্তু এক বৃদ্ধ মিশমি এসে কুলিদের ভাষায় কিছু বলল। আমার এক কুলি সে ভাষা জানতো। সে বলল, বাবু, ফটো নিও না, ও বারণ করছে। বাকি কুলিরাও বলল, বাবু, এরা জবরজাত,
ওদের দেবতাকে অপমান করলে গাঁ শুদ্ধ তীর ধনুক নিয়ে এসে আমাদের সবাইকে গাছের সঙ্গে গেঁথে ফেলবে। ক্যামেরা বন্ধ করলাম, কিন্তু ফিরে যাওয়ার আগে আর একবার দেখতে ইচ্ছা হলো। সন্ধ্যের আগ দিয়ে পাহাড়ি ছায়ায় গাছেদের ফাঁকে আমি গিয়ে পৌঁছালাম। যেখানে গিয়েছিলাম সেখানে দেখে শিউরে উঠলাম। একটি শিশুর ধর ও মুন্ডু আলাদা অবস্থায় পড়ে আছে দেবমূর্তির পাদমূলে, সারা জায়গা রক্তে ভেজা। আমার কি কুগ্রহ মশায়, আর যদি সেখানে না যাই তবে সবচেয়ে ভালো হয়, কিন্তু তা না করে আমি আবার পরের দিন সেখানে গিয়ে হাজির হলাম। কুলিদের মধ্যে একজন লোক আমায় যথেষ্ট নিষেধ করেছিল। সে বলেছিল, বাবু তুমি কলকাতার লোক, এসব দেশের গতি কিছু জানো না। জঙ্গলি দেবতা হলেও ওদের একটা শক্তি আছে, তা তোমাকে ওদের পথে নিয়ে যাবে, তোমার অনিষ্ট করবার চেষ্টা করবে। ওখানে অত যাতায়াত করো না বাবু। কিন্তু কারো কথা শুনলাম না, গেলাম শেষ পর্যন্ত, লুকিয়েই গেলাম, পাছে কুলিরা টের পায়। কেন যে জানকীবাবু সেখানে গেলেন তিনি তা আজও ভালো জানেন না, কিংবা হয়তো রক্তপিপাসু বর্বর দেবতার শক্তিই তাকে সেখানে যাবার প্ররোচনা দিয়েছিল, কে জানে। ক্যামেরা নিয়ে যদি যেতাম তাহলে তো বুঝতাম ফটো নিতে যাচ্ছি, তাই বলেছিলাম। কেন যে সেখানে গেলাম তা নিজেই ভালো জানি নে। সে মূর্তির ফটো নিয়েছিলেন? না, কোনো দিনই না, কিন্তু তার চেয়ে খারাপ কাজ করেছিলাম, এখন তা বুঝতে পারছি। জানকীবাবু যখন সেখানে গেলেন তখন ঠিক থমথম করছে দুপুরবেলা। পাহাড়ি পাখিদের ডাক থেমে গিয়েছে, বনতল নীরব, বাঁশের ঝাড়ে ঝাড়ে শুকনো বাঁশের খোলা পাতা পড়বার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দেবমূর্তির একেবারে কাছে যাওয়ার অত্যন্ত লোভ হলো, কারণ কুলিরা সঙ্গে থাকায় এতক্ষণ তা করতে পারিনি। গিয়ে দেখলেন শিশুর শবের চিহ্নও সেইখানে নেই। রাত্রে বনজন্তুতে খেয়েই ফেলুক বা জঙ্গলিরাই নিজেরা খাবার জন্য সরিয়ে নিয়ে যাক, অনেকক্ষণ তিনি মূর্তিটার সামনে দাঁড়িয়ে রইলেন। কেমন এক ধরনের মোহ, একটা সুতীব্র আকর্ষণ। সত্যিকারের নরবলি দেওয়া হয় যে দেবতার কাছে, এমন দেবতা কখনো দেখেননি বলেই বোধ হয় আকর্ষণটা বেশি প্রবল হলো, কিংবা অন্য কিছু তা বলতে পারেন না তিনি। সেই সময় এই কাঠের কবচখানা দেবমূর্তির গলায় ঝুলতে দেখে জানকীবাবু কিছু না ভেবে চারিদিকে কেউ কোথাও নেই দেখে সেখানা চট করে মূর্তিটার গলা থেকে খুলে নিলেন। কি ভেবে নিলেন হঠাৎ? ভাবলাম একটা নিদর্শন নিয়ে যাবো এদেশের জঙ্গলের দেবতার, আমাদের দেশের 5 জনের কাছে দেখাবো। নরবলি খায় যে দেবতা, তার সম্বন্ধে যখন বৈঠকখানায় জাঁকিয়ে বসে গল্প করব তখন সঙ্গে সঙ্গে এখানা বার করে দেখাবো, লোককে আশ্চর্য করে দেব। বোধহয় এই রকমই একটা উদ্দেশ্য তখন থেকে থাকবে। কিন্তু যখন নিলাম গলা থেকে খুলে, তখনই মশাই আমার সর্বশরীর যেন কেঁপে উঠল, যেন মনে হলো একটা কি অমঙ্গল ঘনিয়ে আসছে আমার জীবনে। ও ধরনের দুর্বলতাকে কখনোই আমল দিইনি। সেটা খুলে নিয়ে পকেটজাত করে ফেললাম একেবারে। মিশমিদের অনেকে এরকম কবচ গলায় ধারণ করে, সেটাও দেখেছি, কিন্তু তারপরে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার সময় বিশেষ করে এ কবচ তারা পড়বেই। তারপর আর কিছুই না। 7 বছর কবচ আছে আমার কাছে, জঙ্গলি জাতের জঙ্গলি দেবতার কবচ। ও ধীরে ধীরে আমায় নামিয়েছে এই 7 বছরে। এক একটা জিনিসের এক একটা শক্তি আছে। আমায় জাল করিয়েছে, পাওনাদারের টাকা মেরে দেওয়ার ফন্দি দিয়েছে, শেষকালে মানুষের রক্তে হাত রাঙিয়ে দিলে পর্যন্ত। একজন সম্ভ্রান্ত ভদ্র ব্যবসাদার ছিল মশাই, আজ কোথায় এসে নেমেছি দেখুন। এ প্রবৃত্তি জাগাবার মূলে ওই কবচখানা। আমি দেখেছি যখনই ওখানে আমার কাছে থাকতো তখনই নানা রকম দুষ্ট বুদ্ধি জাগতো মনে। কাকে মারি, কাকে ফাঁকি দিই, লোভ জিনিসটা দুর্দমনীয় হয়ে উঠত। গাঙ্গুলি মাসের খুনের দিনের রাত্রে আমি 10টার গাড়িতে অন্ধকারে স্টেশনে নামি, কেউ আমায় দেখেনি। আমার পকেটে ওই কবচ, কিন্তু যাক সে কথা, আর এখন বলবো না। বলুন না। না, আমার ঘাট থেকে এখন ভূত নেমে গিয়েছে, আর সে ছবি মনে করতে পারবো না। এখন করলে ভয় হয়। নিজের কাজ করেই কবচ চড়ে পড়ল সে রাত্রেই। আবার সর্বনাশ করে ওর প্রতিহিংসা পূর্ণ হলো না বোধ হয়। কে বলবে বলুন? স্টিমারে আমায় একজন বারণ করেছিল, কিন্তু আসাম থেকে ফিরবার পথে
ব্রহ্মপুত্রের ওপর স্টিমারে একজন বৃদ্ধ আসামি ভদ্রলোককে ওখানে দেখায়। তিনি আমায় বললেন, "এ কোথায় পেলেন আপনি?" "এ মিরি আর মিশমিদের কবচ। পশু এখানে মানুষের স্থান নিয়েছে। ওরা যখন অপরের গ্রাম আক্রমণ করতে যেত, অপরকে খুন জখম করতে যেত, তখন দেবতার মন্ত্রপুত এই কবচ পড়তো গলায়। এ আপনি কাছে রাখবেন না, আপনাকে অমঙ্গলের পথে নিয়ে যাবে। তখনও যদি তার কথা শুনি তাহলে কি আজ এমন হয়? তাই আপনাকে আমি বলছি, আমি তো গেলামই। ও কবচ আপনি আপনার কাছে কখনো রাখবেন না।" জানকীবাবু চুপ করলেন। যে উদ্দেশ্যে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। জানকীবাবুর মুখে কবচের ইতিহাসটা শুনবার জন্যই আসা। আমি যা করেছিলাম কর্তব্যের খাতিরে করেছি। আমার বিরুদ্ধে রাগ পুষে রাখবেন না মনে। আমায় ক্ষমা করবেন। নমস্কার। বিদায় নিয়ে চলে এলাম। যতদূর জানি এখন তিনি আন্দামানে। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ অন্তিম পর্ব। আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকমই নতুন নতুন গল্প উপহার পেতে জুড়ে থাকুন সাহিত্যমের সঙ্গে। শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার।